আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো যে আমরা গত দুটি লেকচারে জারণ বিজারণ সমতাকরণ টপিকস নিয়ে আলোচনা করছিলাম এবং কয়েকটি জারণ বিজারণ বিক্রিয়ার আমরা সমতাকরণ করেছি, যে নিয়ম ফলো করে করতে হয় আর কি, অর্থাৎ আয়ন ইলেকট্রন বিনিময় পদ্ধতিতে। তো আজকে আমরা আরো 2 থেকে 3টি জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে সমতাকরণ শিখব। তারপর সমতাকরণ টপিকসটি শেষ হয়ে যাবে। এরপর আমরা জারণ বিজারণ সমতাকরণ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো সলভ করব। ম্যাক্সিমাম আর 2টি লেকচার আর কি, তার মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ এই পরিমাণগত রসায়ন অধ্যায়টি শেষ হবে। এবং এই পরিমাণগত রসায়ন অধ্যায়টি শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ এই সেকেন্ড পেপারের লাস্ট যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ অর্থনৈতিক রসায়ন, সেই চ্যাপ্টারটি শুরু করব। তোমাদের সোহেল স্যার অলরেডি হয়তো বা কর্মমুখী রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের লাস্ট যে চ্যাপ্টারটি আছে, পঞ্চম যে চ্যাপ্টারটি অর্থাৎ কর্মমুখী রসায়ন, সেটি শুরু করবেন আর কি। ওকে, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ আর ইলেকট্রন বিনিময় পদ্ধতিতে। এবং এই সমতাকরণে তোমাদের বারবারই বলছি যে এই যে চার্টটি আছে এই চার্টটি কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কিছু যৌগ আছে যে যৌগগুলোর জারণ অবস্থা অবশ্যই মনে রাখতে হবে এবং জারণ অবস্থার পরিবর্তন অ্যাসিডের মাধ্যমে বা ক্ষারীয় মাধ্যমে প্রশম বা যে কোনোভাবেই এই জারণ অবস্থার পরিবর্তনগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু জারণ বিজারণ সমতাকরণ সহজ হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা একটি বিক্রিয়া নিয়ে জারণ বিজারণ সমতাকরণ করব। ধরো বিক্রিয়াটি এমন, যদি আমি একটু লিখি বিক্রিয়াটি, যে ধরো এইভাবে আছে যে লঘু সালফুরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় জারণ বিজারণ টাইট্রেশন আর কি, এই বিক্রিয়াটির সমতাকরণ করতে বলা হয়েছে। অর্থাৎ লঘু সালফুরিক অ্যাসিড যুক্ত, তার মানে ধরো আজকের লঘু সালফুরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে অক্সালিক অ্যাসিড অর্থাৎ C2 অক্সালিক অ্যাসিডের আণবিক সংকেত H2CO4, এই অক্সালিক অ্যাসিড এর জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তাহলে এটা আমাদের হচ্ছে আজকের টপিকস, যে লঘু সালফুরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে অক্সালিক অ্যাসিডের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। অথবা কোশ্চেন এভাবেও থাকতে পারে যে ধরো শুধুমাত্র বিক্রিয়াটি লেখা আছে, মনে করো পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া আছে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস ধরো অক্সালিক অ্যাসিড H2C2O4 অক্সালিক অ্যাসিড প্লাস সালফুরিক অ্যাসিড সমান হট চিহ্ন। তাহলে এই জারণ বিজারণ বিক্রিয়াটি এভাবে থাকতে পারে। অথবা এই বিক্রিয়াটির থেকে বিক্রিয়কের পাশাপাশি যে উৎপাদগুলো উৎপন্ন হয় সেই উৎপাদগুলো সহ লেখা থাকতে পারে, সেটিও আমি দেখাচ্ছি। ধরো K2Cr2O7 প্লাস অক্সালিক অ্যাসিড অর্থাৎ H2C2
O4 প্লাস সালফুরিক অ্যাসিড H2SO4 সালফুরিক অ্যাসিড সমান চিহ্ন দিয়ে ধরো উৎপাদগুলো লেখা আছে। উৎপাদগুলো হচ্ছে পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আছে, এভাবে দেয়া আছে। তাহলে এই তিনটি উপায়ে কিন্তু থাকতে পারে, ধরো এভাবে কথা লেখা থাকতে পারে, অথবা বিক্রিয়া দেওয়া হর চিহ্ন দেওয়া থাকতে পারে, অথবা বিক্রিয়া থেকে বিক্রিয়া এবং উৎপাদগুলো লেখা থাকতে পারে। বলা হলো যে এটা সমতাকরণ করো। ওকে, তো সমতাকরণ জারণ বিজন সমতাকরণে আমাদের প্রথম যে কথাটি সেটা কীরকম, যে অবশ্যই সেই জারণ বিজন বিক্রিয়ার জারক এবং বিজারক চিহ্নিত করতে হবে। প্রথম কাজটি হচ্ছে জারক এবং বিজারক চিহ্নিত করা। তো আমরা কিন্তু অলরেডি দেখেছি যে পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে কাজ করেছি আমরা, যে অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক হিসেবে কাজ করে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট যদি জারক হয় তাহলে অবশ্যই সালফুরিক অক্সালিক অ্যাসিড হচ্ছে বিজারক। তাহলে আমরা চিহ্নিত করলাম যে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক এবং অক্সালিক অ্যাসিড হচ্ছে বিজারক। ওকে, তাহলে আমাদের প্রথম ধাপটি অর্থাৎ জারক এবং বিজারক চিহ্নিত করা হয়ে গেল। এখন আমাদের কি কাজ, জারকের জন্য বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে এবং বিজারকের জন্য জারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। তাহলে জারকের জন্য আমরা লিখব কি, বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া বা সমীকরণ যেটাই বলো না কেন, বিজারণ অর্ধ সমীকরণ। ওকে, তো জারকের জন্য আমরা বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো। তো আমাদের জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এবং তোমরা জানো যে এই বিজারণ অর্ধবিক্রিয়া বা জারণ অর্ধবিক্রিয়া লেখার সময় যদি দর্শকায়ন বাদে আমরা লিখি তাহলে বিক্রিয়াগুলো লেখা একটু সহজ হয়। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের জারকটির দর্শকায়ন যেটি আছে অর্থাৎ পটাশিয়াম আয়ন, এটি বাদ দিয়ে যদি আমরা ডাইক্রোমেট আয়ন শুধুমাত্র লিখি, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে পটাশিয়ামটা কিন্তু দর্শক আয়ন। পটাশিয়াম এখানে আছে দুটি পটাশিয়াম মানে দুইটি প্লাস, তাহলে অবশ্যই ডাইক্রোমেট আয়নটির জারণ অবস্থা হবে মাইনাস, তার মানে ক্রোমিয়াম 2O7 2 মাইনাস, এটা ডাইক্রোমেট আয়ন। ওকে, এখন যেহেতু এটা অ্যাসিডীয় মাধ্যম এবং তোমরা জানো যে অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ অবস্থা, পটাশিয়াম ডাইক্রোমেটের যে সংশ্লিষ্ট মৌল আছে ক্রোমিয়াম, এর জারণ অবস্থা সাধারণত +6 থেকে +3 হয়। ক্রোমিয়ামের জারণ অবস্থা কিন্তু +6 থেকে +3 হয়। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ অবস্থা কিন্তু +6 এই পজিশনে, অর্থাৎ ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের জারণ অবস্থা +6, সেখান থেকে কত হবে, ক্রোমিয়াম 3+ হবে। তাহলে ক্রোমিয়াম এখানে ছিল +6 আর এখানে হচ্ছে +3, অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই যে এই ক্ষেত্রে একটি ক্রোমিয়াম 3টি ইলেকট্রন গ্রহণ করেছে। আমি আবারও বলছি, পটাশিয়াম ডাইক্রোমেটের যে সংশ্লিষ্ট মৌল ক্রোমিয়াম আছে এটি অ্যাসিডের মাধ্যমে জারণ অবস্থা +6 থেকে +3 হয়। তাহলে একটি ক্রোমিয়ামের জারণ অবস্থা যদি +6 থেকে +3 হয়, তার অর্থ হচ্ছে একটি ক্রোমিয়াম 3টি ইলেকট্রন গ্রহণ করেছে। কিন্তু আমাদের এখানে ক্রোমিয়াম আছে 2টি, তাহলে একটি ক্রোমিয়াম যদি 3টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে স্বাভাবিকভাবে 2টি ক্রোমিয়াম 6টি ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এখানে হচ্ছে 6 ইলেকট্রন হবে, লিখলাম। তাহলে এখানে ক্রোমিয়াম ছিল 2টি, তার মানে 2 ক্রোমিয়াম 3+ হবে। ওকে, এখন আমাদের বিক্রিয়কে উচ্চ অক্সিজেনধারী যৌগ এটি, তার মানে অক্সিজেন আছে এখানে 7টি, তার মানে এই পাশে 7 অণু পানি হবে। যতটি অক্সিজেন থাকে বিপরীত সমান সংখ্যক পানি লিখতে হয়। এবং পানি যখন আমরা লিখলাম, এই পানিতে দেখো অক্সিজেনকে সমতাকরণ করার জন্য আমরা 7টি পানি লিখলাম। এখন এই পানি লেখার সময় যে 2টি হাইড্রোজেন থাকে একটি পানি অণুতে, তাহলে এখানে 7টি মোট হাইড্রোজেন, 7 × 14টি মোট হাইড্রোজেন হলো। তাহলে সেই হাইড্রোজেনকে সমতাকরণ করার জন্য কী করতে হবে, আমাদের বিপরীত পাশে ঠিক 14টি হাইড্রোজেন আয়ন লিখতে হবে।
আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, দেখো যে আমরা জারকের জন্য বিজারণ বিক্রিয়া লিখছি, যেখানে আমাদের জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং আমরা দর্শক আয়ন অর্থাৎ পটাশিয়াম আয়ন বাদ দিয়ে শুধুমাত্র ডাইক্রোমেট আয়ন আকারে লিখেছি। এবং ডাইক্রোমেট আয়নের ক্রোমিয়াম অ্যাসিডীয় মাধ্যমে একটি ক্রোমিয়ামের জারণ অবস্থা +6 থেকে +3 হয়, তার মানে সে 3টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে আমাদের ক্রোমিয়াম আছে 2টি, তাহলে 2টি ক্রোমিয়াম 6টি ইলেকট্রন গ্রহণ করবে, 2 ক্রোমিয়াম 3+ পাবো। তারপর আমাদের বিক্রিয়কে ছিল 7টি অক্সিজেন, একে সমতাকরণ করার জন্য আমরা 7 অণু পানি লিখলাম উৎপাদে। আবার এখানকার হাইড্রোজেনকে সমতাকরণ করার জন্য বিপরীত পাশে 14টি হাইড্রোজেন লিখলাম। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। জারকের জন্য বিজারণ অর্ধবিক্রিয়া লেখা হয়ে গেল। এখন বিজারকের জন্য অর্থাৎ অক্সালিক অ্যাসিডের জন্য জারণ অর্ধবিক্রিয়া লিখব। জারণ অর্ধ সমীকরণ বা বিক্রিয়া, যেটাই বলো না কেন, জারণ অর্ধ সমীকরণ। অক্সালিক অ্যাসিডের দর্শক আয়ন হচ্ছে হাইড্রোজেন, তারপর 2টি হাইড্রোজেন মানে 2টি হাইড্রোজেন প্লাস, তারপর 2টি প্লাস, তাহলে অক্সালেট আয়ন যেটি হবে C2O4, এটা হবে 2 মাইনাস। অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে দর্শক আয়ন হচ্ছে হাইড্রোজেন আয়ন, তাহলে 2টি হাইড্রোজেন আছে, তার 2টি প্লাস, তাহলে অক্সালেট আয়নটা হবে 2 মাইনাস। ওকে, এখন অক্সালিক অ্যাসিডের যে সংশ্লিষ্ট মৌল আছে কার্বন, এটির জারণ অবস্থার পরিবর্তন কেমন, যে এখানে কিন্তু কার্বনের জারণ অবস্থা হচ্ছে, যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, কার্বনের জারণ অবস্থা এখানে হবে হচ্ছে কার্বনের জারণ অবস্থা এখানে হচ্ছে +3 আছে, এবং অক্সালিক অ্যাসিডের এই সংশ্লিষ্ট মৌল কার্বন সাধারণত কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, কার্বনটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়। এখানে যেমন ক্রোমিয়াম +6 থেকে +3 হলো, এখানে কার্বনের জারণ অবস্থা +3 আছে এইখানে, তাহলে +3 থেকে কার্বনের জারণ অবস্থা, কার্বন হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড, তাহলে +3 থেকে এখানে কার্বনের জারণ অবস্থা কিন্তু +4, তাহলে একটি কার্বন +3 থেকে +4 হয়, তার মানে সে একটি ইলেকট্রন দান করে। এখানে কার্বন আছে কয়টি, 2টি, তাহলে 2টি যেহেতু আছে তাহলে অবশ্যই এখানে 2টি ইলেকট্রন দান করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, অক্সালিক অ্যাসিডের আমাদের দর্শক আয়ন হচ্ছে হাইড্রোজেন, তো 2টি হাইড্রোজেন মানে 2টি হাইড্রোজেন প্লাস, অর্থাৎ 2টি প্লাস, তাহলে অক্সালেট আয়নটা হবে 2 মাইনাস, সেটি আমি লিখেছি। এখন অক্সালিক অ্যাসিডে কার্বন এই +3 থেকে +4 হয়, অর্থাৎ কার্বন কনভার্টেড হয়ে যায় কার্বন ডাইঅক্সাইডে। তাহলে একটি কার্বন +3 থেকে +4 হতে হলে ইলেকট্রন তাকে একটি দান করতে হবে, তাহলে যেহেতু এখানে কার্বন আছে 2টি, তার মানে সে 2টি ইলেকট্রন দান করবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা হলো সেটি হচ্ছে 2 কার্বন আছে, তার মানে এখানে আমরা 2 দিলাম। ওকে, তাহলে এখানে কার্বন 2টি, এখানেও 2টি কার্বন হলো, আর এখানে অক্সিজেন 4টি, এখানেও 2 দ্বিগুণ 4টি অক্সিজেন হলো। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। তাহলে আমাদের 1 এবং 2 নম্বর সমীকরণ পেয়ে গিয়েছে, অর্থাৎ বিজারণত সমীকরণ এবং জারণত সমীকরণ পেয়ে গিয়েছে। তাহলে আমাদের এখনকার কাজ কি, এখনকার কাজ হচ্ছে ইলেকট্রনের সমন্বয় করা, ইলেকট্রনের আদান প্রদানের সমন্বয় করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জারক গ্রহণ করেছে 6টি ইলেকট্রন, কিন্তু বিজারক দান করেছে 2টি ইলেকট্রন। তাহলে এটাকে যদি সমতাকরণ করতে চাই তাহলে অবশ্যই সমন্বয় করতে, তাহলে কি করতে হবে, তাহলে 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করি, 2 গুণন 3, 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করলে আমরা কি পাবো, একটু নিচে লিখছি আমি, তাহলে পাবো হচ্ছে 3 অক্সালেট আয়ন -3 দুগুণ 6টি ইলেকট্রন, তারপর 3 দুগুণ 6 কার্বন ডাইঅক্সাইড, এটা পেলাম আমরা। আচ্ছা, তারপর কি করতে হয়, অর্ধ সমীকরণ যোগ করতে হয়। তাহলে সমন্বয় করার পর আমি যোগ করবো, তাহলে মানে 2 এর সঙ্গে 3 গুণন করার পর 1 এর সাথে আমরা যোগ করব। এটাকে একসঙ্গে লিখে নিব আর কি, আমি তোমাদের বোঝানোর জন্য আগে 3 দ্বারা গুণ করে সেটা লিখেছি, তারপরে 1 এর সঙ্গে যোগ করেছি। কিন্তু আসলে তোমরা একসঙ্গে লিখবা, যে 2 নম্বর সমীকরণ 3 দ্বারা গুণ করে সমীকরণে 1 এর সঙ্গে যোগ করি, করে আমরা এভাবে লিখবো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা লিখি। 1 নম্বর সমীকরণ হচ্ছে ডাইক্রোমেট আয়ন
6 ইলেকট্রন প্লাস 14 হাইড্রোজেন আয়ন এই চিহ্ন দিয়ে কি করবো 2 ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 7 অণু পানি। তাহলে দুটি সমীকরণ আমার লেখা হয়ে গেছে। এখন সমীকরণ দ্বয়কে যোগ করব। তাহলে যোগ করি, নিচে বরাবর টান দিয়ে যোগ করব। তাহলে যোগ করে এখানে -6 ইলেকট্রন, এখানে +6 ইলেকট্রন, এই দুটি কেটে যাবে। তাহলে এখন এই একমুখী তীর চিহ্নের বাম পাশে যা আছে সেগুলো লিখবো, ডান পাশে যা আছে সেগুলো লিখবো। তাহলে সেটা যদি আমরা লিখি, এ পাশে জায়গা হচ্ছে না, তাহলে সামনের দিকে লিখি পরের স্লাইডে। তাহলে আমাদের বাম পাশে কী কী আছে? 3টি অক্সালেট আয়ন আছে, 1টি ডাইক্রোমেট আয়ন আছে, আর 2টি হাইড্রোজেন আয়ন আছে। আমরা যদি সেটা লিখি 3টি অক্সালেট আয়ন, 3টি অক্সালেট আয়ন, 1টি ডাইক্রোমেট আয়ন, 1টি ডাইক্রোমেট আয়ন এবং 14টি হাইড্রোজেন আয়ন। তীর চিহ্ন দিব। এ পাশে আছে 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ক্রোমিয়াম 3 প্লাস আছে এবং 7টি পানির অণু আছে। আমার যোগ করে লিখে ফেললাম। এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে দর্শক আয়ন সরবরাহ করে বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে, সমতাকরণ শেষ করতে হবে। তাহলে দর্শক আয়ন সহ আমরা লিখব দর্শক আয়ন সহ। লিখলে অক্সালেটের সঙ্গে কি ছিল? হাইড্রোজেন ছিল। অক্সালিক অ্যাসিডের অক্সালেটের সঙ্গে হাইড্রোজেন ছিল, তারপর 3 যদি হাইড্রোজেন সহ লিখি তাহলে আয়নটা আর থাকবে না, 2 মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। ডাইক্রোমেটের সঙ্গে পটাশিয়াম ছিল, 2টি পটাশিয়াম, তাহলে 2টি পটাশিয়াম সহ যদি লিখি তাহলে এই -2 থাকছে না। এরপর 14টি হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে তোমরা জানো অ্যাসিড। তো আমাদের অ্যাসিড ছিল হচ্ছে সালফুরিক অ্যাসিড। আমরা যদি একটু দেখি, আমাদের অ্যাসিড ছিল সালফুরিক অ্যাসিড। তাহলে একটা সালফুরিক অ্যাসিড থেকে পাওয়া যায় 2টি হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে আমাদের 14টি হাইড্রোজেন আয়ন আছে। তাহলে অবশ্যই আমি 7টি সালফুরিক অ্যাসিড লিখব। এই বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমাদের বিক্রিয়কে ছিল 14টি হাইড্রোজেন আয়ন। তো আমরা হাইড্রোজেন আয়নের পরিবর্তে অ্যাসিড লিখবো। তো আমাদের অ্যাসিড হচ্ছে সালফুরিক অ্যাসিড। তো একটি সালফুরিক অ্যাসিড থেকে পাওয়া যায় 2টি হাইড্রোজেন আয়ন। তাহলে স্বাভাবিকভাবে 7টি সালফুরিক অ্যাসিড থেকে 14টি হাইড্রোজেন আয়ন পাওয়া যাবে। ওকে, এই পাশে কার্বন ডাইঅক্সাইড লিখবো, 6 কার্বন ডাইঅক্সাইড। ওকে, অ্যান্ড ক্রোমিয়ামের সঙ্গে কি বিক্রিয়া করবে? স্বাভাবিকভাবে ক্রোমিয়ামের সঙ্গে সালফেটের বিক্রিয়া হবে। তাহলে ক্রোমিয়াম সালফেট হবে, তাহলে 2 ক্রোমিয়াম সালফেট। ক্রোমিয়াম সালফেটের সঙ্গে হচ্ছে, যেহেতু দর্শক আয়ন সহ লিখছি, বিক্রিয়াতে দর্শক আয়ন সহ লিখতে হবে, ক্রোমিয়াম সালফেট প্লাস 7 অণু পানি। 7 অণু পানি লিখলাম। এখন আমরা দেখব যে আমার হাইড্রোজেনের সমতাকরণ আমার ঠিক আছে কিনা। এখন আমি দেখব যে প্রত্যেকটা পরমাণুর সমতা হয়েছে কিনা, অর্থাৎ এই একমুখী তীর চিহ্নে বাম পাশে বা ডান পাশে সমান আছে কিনা। দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টি? 3 দুগুণ 6টি বিক্রিয়কে, আর এখানে আছে 7 দুগুণ 14টি। তাহলে 14 আর 6 20টি হাইড্রোজেন আয়ন, 20টি হাইড্রোজেন আছে আমাদের। আর উৎপাদে আছে কয়টি? 7 দুগুণ 14টি। তাহলে আমাদের এখানে 7 দুগুণ 14টি আছে, আর এখানে বিক্রিয়ক আছে 20টি। তাহলে এখানে কমাতে হবে কয়টি? 6টি কমাতে হবে। তো 6টি যদি কমাতে চাই, এখানে তো 3 কমানো যাবে না, আমরা অ্যাসিড এখানে কমাবো। এটা তো কমানো যাবে না, কারণ এটা আমরা সমন্বয়ের সময় এটা 3 দ্বারা গুণ করেছি, এটা কমানো যাবে না। তাহলে কমাতে হবে এখানে সালফুরিক অ্যাসিড এখানে। তাহলে এখানে আমি যদি কমাই, তার মানে আমাকে কমাতে হবে হচ্ছে 6টি হাইড্রোজেন কমাতে হবে। তো 6টি হাইড্রোজেন যদি কমাই, তার মানে এখানে হচ্ছে আমি যদি 4 দিই, এখানে 7 থাকলো। আচ্ছা, পরবর্তীতে 4 দিব। আচ্ছা, পরবর্তীতে একবার সমান করে লিখবো, তখন 4 দিব। যাও, তাহলে হাইড্রোজেনের আমাদের সমন্বয় করতে হবে। এরপর এ পাশে আছে পটাশিয়াম, কার্বন এখানে আছে 3 দুগুণ 6টি, এ পাশে কার্বন আছে 6টি। অক্সিজেন কয়টি আছে? 3 4 12, এখানে হচ্ছে 7, 12 আর 7 19। এ পাশে কয়টি আছে? 7 6 দুগুণ 12, 12 আর 7 19। অক্সিজেনের সমতা আছে। পটাশিয়াম এখানে 2টি, এ পাশে কোনো পটাশিয়াম নেই।
ওকে, তাহলে পটাশিয়ামকে সমন্বয় করতে হবে। এখানে ক্রোমিয়াম দুইটি, এখানে আছে ক্রোমিয়াম দুইটি, এখানে আমার ক্রোমিয়াম হয়ে গেছে চারটি, তার মানে এখানে সমন্বয় করতে হবে। ওকে, তারপরে হাইড্রোজেনটা তো জানিস, সালফেট এখানে আছে 7টি, এখানে আছে 3 দুগুণে 6টি, তার মানে আমাকে সমন্বয় করার জন্য সালফেট, হাইড্রোজেন এবং পটাশিয়াম একে সমন্বয় করতে হবে। তাহলে আমি এটাকে লিখি 3 অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড যা আছে তাই হবে, পটাশিয়াম ডাইক্রোমেটো তো তাই থাকবে, প্লাস আমরা কি বলেছিলাম, হাইড্রোজেন আমাদের বিক্রিয়কে আছে 20টি আর উৎপাদে আছে 14টি, তার মানে 6টি কমাতে হবে। তো 6টি কমাতে হলে এখানে 3টি সালফারিক কমাতে হবে, তার মানে 4টি সালফারিক অ্যাসিড হবে। তার মানে 3 দুগুণে 6টি হাইড্রোজেন কমে গেল, 4টি সালফারিক অ্যাসিড। ওকে, সমান চিহ্ন দেবে এবার, যেহেতু সমান হয়ে যাবে একেবারে। 6 কার্বন ডাইঅক্সাইড, এতে কোনো সমস্যা নেই। এরপর আসা যাক ক্রোমিয়ামের, এখানে ক্রোমিয়াম এখানে ছিল 4টি, এখানে হচ্ছে 2টি, তার মানে এখানে 2টি কমাতে হবে। তার মানে শুধুমাত্র আমরা লিখবো ক্রোমিয়াম সালফেট, 2টি কমায় ফেলেছি। ওকে, প্লাস পটাশিয়াম এখানে ছিল, এ পাশে নেই, আবার সালফেট এখানে 4টি, এখানে 3টি, তার মানে আমাকে লিখতে হবে পটাশিয়ামের সালফেট প্লাস 7 অণু পানি। এই যে এখন দেখো বিক্রিয়ক এবং উৎপাদের প্রতিটি মৌলের সমতা হয়ে গিয়েছে। তার মানে এভাবে আমাদের সমতাকরণ করতে হবে। তাহলে সবচেয়ে বেশি একটু কঠিন যেটা, সেটা হচ্ছে দর্শকাংশ লেখার পরে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের মৌল সংখ্যাগুলোর একটু মোটামুটি হিসাব করে কম বেশি করে লিখতে হবে আর কি, সমতা করতে হবে আর কি। ওকে, তাহলে আমাদের একটা আরেক ধরনের জারণ বিজারণ সমতাকরণ আমরা দেখলাম। এখন নতুন আর একটি জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করব, করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। এখানে একটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে এই যে অক্সালিক অ্যাসিড আমরা লিখেছি, এখানে অনেক সময় অনেক জারণ বিজারণ বিক্রিয়াতে অক্সালিক অ্যাসিডের পরিবর্তে এখানে হাইড্রোজেনের পরিবর্তে সোডিয়াম 2 থাকে, মানে সোডিয়াম অক্সালেট থাকে। আমি আবারও বলছি, এখানে অক্সালিক অ্যাসিডের পরিবর্তে হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম 2 থাকে, অর্থাৎ সোডিয়াম অক্সালেট থাকে। সেক্ষেত্রে পার্থক্য কোথাও শুধুমাত্র এই অক্সালিক অ্যাসিডের এখানে হাইড্রোজেন পরিবর্তে যেহেতু সোডিয়াম, তার মানে উৎপাদে সোডিয়াম সালফেট হবে। আশা করি তোমরা এই অক্সালিক অ্যাসিডের হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম 2 দিয়ে, অর্থাৎ সোডিয়াম অক্সালেট নিয়ে প্র্যাকটিস করে দেখবা। শুধুমাত্র এবারে সোডিয়াম অক্সালেট হবে এবং উৎপাদে হচ্ছে সোডিয়াম সালফেট হবে, অর্থাৎ সালফেটের একটা সমন্বয় করতে হবে আর কি। ওকে, এবার আমরা দেখব পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া এবং মাধ্যম হচ্ছে লঘু সালফুরিক অ্যাসিড। এই জারণ বিজারণ বিক্রিয়াটি সমতাকরণ করতে হবে। তো আমরা তো জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক এবং হাইড্রোজেন পারঅক্সাইড জারক এবং বিজারক উভয় ধর্মই আছে, কিন্তু এই বিক্রিয়া যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক, অলরেডি জারক আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, বিজারক হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু সবসময় জারক হিসেবে কাজ করে, তাহলে এটা অবশ্যই জারক। আর হাইড্রোজেন পারঅক্সাইডের জারক এবং বিজারক উভয় ধর্মই আছে, কিন্তু যেহেতু একটি জারক আছে, তাহলে অপর এটি অবশ্যই বিজারক হবে। তার মানে হাইড্রোজেন পারঅক্সাইড এক্ষেত্রে বিজারক হিসেবে কাজ করেছে এবং মাধ্যমটা হচ্ছে অ্যাসিডীয় মাধ্যম। তো আমাদের জারক এবং বিজারক চিহ্নিত করা হয়ে গেল। এখন জারকের জন্য বীজাণু বিক্রিয়া লিখব। এই কথাগুলো একটু লিখতে হবে যে জারকের জন্য বীজাণু অর্ধ সমীকরণ, বীজাণু অর্ধ সমীকরণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দর্শকান হচ্ছে পটাশিয়াম, তাহলে দর্শকান বাদ দিয়ে লিখবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার মানে আমরা শুধুমাত্র পারম্যাঙ্গানেট আয়নটা লিখবো, মাইনাস পটাশিয়াম একটি প্লাস, তাহলে এটি মাইনাস হয়ে যাবে। ওকে, তো পারম্যাঙ্গানেটের এখানে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা কিন্তু +7 এবং অ্যাসিডের মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে জারক হিসেবে কাজ করে, সেখানে সংশ্লিষ্ট মৌল ম্যাঙ্গানিজের জারণ অবস্থা +7 থেকে +2 হয়। এটা আমরা অবশ্যই দেখেছি এর আগেও।
ম্যাঙ্গানিজ ধারণ অবস্থা +7 থেকে +2 হয়, তাহলে +7 থেকে +2 হতে হলে স্বাভাবিকভাবেই 5টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে এখানে 5টি ইলেকট্রন গ্রহণ ঘটবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কে উচ্চ অক্সিজেন আছে, 4টি অক্সিজেন আছে, তার মানে এই পাশে সমতাকরণ করার জন্য 4টি পানি লাগবে। 4 আমরা পানি লিখলাম এবং পানি লেখার জন্য যেহেতু হাইড্রোজেন এক্সট্রা লিখেছি, হাইড্রোজেনের সমতাকরণ করার জন্য 4 × 8টি হাইড্রোজেন আয়ন আমাদের এই পাশে লিখতে হবে, 8টি হাইড্রোজেন আয়ন লেখা হয়ে গেল। এটাকে আমরা সমীকরণ দেব, 1 নম্বর সমীকরণ। এখন আমরা বিজারকের জন্য লিখব জারণ অধিবিক্রিয়া। জারণ সমীকরণ। তো বিজারক এখানে আমাদেরকে হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড আমরা লিখছি হাইড্রোজেন পারঅক্সাইড। এবং হাইড্রোজেন পারঅক্সাইড যখন বিজারক হিসেবে কাজ করে, তো তোমরা তো জানোই যে হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে -1, তাহলে এখানে অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে -1 এবং বিজারক হিসেবে যখন হাইড্রোজেন পারঅক্সাইড কাজ করে তখন এই অক্সিজেন সাধারণত পারঅক্সাইড থেকে অক্সিজেন হয়ে যায়। তাহলে খেয়াল করো যে একটা অক্সিজেনের -1 থেকে 0 হতে হলে একটা ইলেকট্রন দান করতে হবে। ভালোভাবে লক্ষ্য করো, আমি আবারও বলছি যে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ অবস্থা -1 এবং হাইড্রোজেন পারঅক্সাইড যখন বিজারক হিসেবে কাজ করে তখন তার জারণ অবস্থা অর্থাৎ অক্সিজেনটি রূপান্তরিত হয় অক্সিজেন অণুতে। তো অক্সিজেনে এখানে তো অক্সিজেনের জারণ অবস্থা 0, শূন্য। মৌলিক অবস্থায় তো কোনো অণু জারণ অবস্থা শূন্য হয়, তোমরা তো জানোই। তাহলে এখানে অক্সিজেনের জারণ অবস্থা -1, এখানে হচ্ছে 0। তাহলে একটা অক্সিজেনের -1 থেকে 0 হতে হলে একটি ইলেকট্রন দান করতে হবে। তাহলে দুটি অক্সিজেন আছে, তাহলে অবশ্যই দুটি ইলেকট্রন দান করতে হবে। তাহলে দুটি ইলেকট্রন দান করলেই এখানকার O2টা এই পাশের অক্সিজেন হয়ে যাবে। এবং যেহেতু পাশে দুটি হাইড্রোজেন আছে তাহলে বিপরীত পাশে দুটি হাইড্রোজেন প্লাস হবে। ওকে, এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের ইলেকট্রনের আদান প্রদান সমন্বয় করতে হবে। তাহলে এখানে ইলেকট্রন আছে 5টি, অর্থাৎ জারক গ্রহণ করেছে 5টি, কিন্তু বিজারক দান করেছে 2টি, তাহলে সমান হয়নি। তাহলে আমরা কি করব? একে যদি 1 নম্বর সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি এবং 2 নম্বর সমীকরণকে যদি 5 দ্বারা গুণ করি, তাহলে এখানে হবে 5 × 2 = 10, এখানে হবে 5 × 2 = 10। মিল পাওয়া যাবে, মিল হয়ে যাবে, সমন্বয় হয়ে যাবে। সেজন্য আমরা 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করে লিখবো, তারপর দুটোকে যোগ করব। ওকে, তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করি, তাহলে পাশে লিখছি 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করব, তারপর যোগ করব 2 নম্বর সাথে, যে 2 নম্বরটাকে আমরা আবার 5 দ্বারা গুণ করে লিখব। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 2 পারম্যাঙ্গানেট আয়ন প্লাস 5 × 2 = 10টি ইলেকট্রন হবে। হাইড্রোজেন ছিল 8টি, তার মানে এখন হবে 8 × 2 = 16টি হাইড্রোজেন আয়ন। তীর চিহ্ন দিব। এপাশে ছিল ম্যাঙ্গানিজ 2+, তার মানে 2 দ্বারা গুণ করছি, যেমন 2 ম্যাঙ্গানিজ 2+ হবে। এবং পানি ছিল 4 অণু, তাহলে এখন হবে 4 × 2 = 8, 8টি পানি অণু হয়ে গেল। তাহলে 1কে 2 দ্বারা গুণ করে লিখলাম, 2 নম্বরকে 5 দ্বারা গুণ করে লিখব। 5 দ্বারা গুণ করে লিখলে হবে 5 হাইড্রোজেন পারঅক্সাইড মাইনাস ইলেকট্রন ছিল 2টি, তার মানে এখন হবে 5 × 2 = 10টি ইলেকট্রন। এখানে হবে 5টি, উৎপাদ হবে 5টি অক্সিজেন এবং হাইড্রোজেন হবে 5 × 2 দুটি হাইড্রোজেন আয়ন আছে, 5 দ্বারা গুণ করলে হবে 5 × 2 = 10টি হাইড্রোজেন আয়ন। এই দুটো সমীকরণকে আমরা যোগ করব। যোগ করলে কি হবে? এখানকার 10টি ইলেকট্রন, এখানকার 10টি ইলেকট্রন কেটে যাবে। এখানকার 16টি হাইড্রোজেন আয়ন আর ডান পাশে আছে 10টি হাইড্রোজেন আয়ন। তাহলে এই 10টি হাইড্রোজেনকে যদি আমি ডান পাশে প্লাসটাকে যদি বিপরীত পাশে নিয়ে আসি, মাইনাস হবে, অর্থাৎ 16টার থেকে 10টা বিয়োগ করতে হবে, তার মানে 6টি হাইড্রোজেন আয়ন হবে বিক্রিয়কে। তাহলে আমি লিখছি 2 পারম্যাঙ্গানেট আয়ন প্লাস 5 হাইড্রোজেন পারঅক্সাইড
প্লাস, তাহলে আমি আবারও বলছি এই 10টি হাইড্রোজেন আয়নটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু -10 হাইড্রোজেন আয়ন হবে। তখন 16টার থেকে 10টা বিয়োগ করলে 6টি পাবো, অর্থাৎ 6 হাইড্রোজেন আয়ন হবে। ওকে, বিক্রিয়ক লেখা শেষে উৎপাদ লিখবো কি, 2 ম্যাঙ্গানিজ 2 প্লাস 5 অণু অক্সিজেন প্লাস 8 অণু হচ্ছে আমাদের পানি। ওকে, এখন দর্শক আয়ন সহ লিখবো, যোগ করা হয়ে গিয়েছে। দর্শক আয়ন সহ লিখলো, তাহলে পারম্যাঙ্গানেটের সঙ্গে ছিল পটাশিয়াম, তার 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হাইড্রোজেন পারঅক্সাইড তো যেমন ছিল তেমনই, এটা তো আমরা দর্শক আয়ন ভিন্ন করে লিখিনি। হাইড্রোজেন পারঅক্সাইড এবং আমাদের হাইড্রোজেন আয়ন যেটা অ্যাসিড, আমাদের অ্যাসিডটা কিন্তু সালফারিক অ্যাসিড, তো এখানে যেহেতু 6টি হাইড্রোজেন আয়ন, তো স্বাভাবিকভাবে 3টি সালফারিক অ্যাসিড হবে। কারণ কি সেটা তো একটু আগেই বললাম এর আগে সমতাকরণে। 3টি সালফারিক অ্যাসিড লিখলাম। এবার সে ম্যাঙ্গানিজের সঙ্গে দর্শক আয়ন কি হবে, ম্যাঙ্গানিজের সঙ্গে সালফেটের বিক্রিয়া হবে, তাহলে সালফেট ম্যাঙ্গানিজ সালফেট প্লাস 5 অণু পানি, 5 অণু অক্সিজেন প্লাস 8 অণু পানি। এখন দেখি মৌলগুলোর সমান আছে কিনা। এখানে 2টি পটাশিয়াম, বাম পাশে এখানে 2টি পটাশিয়াম নেই, তার মানে পটাশিয়ামকে সমতা করতে হবে। ম্যাঙ্গানিজ এখানে 2টি, এখানে 2টি আছে। অক্সিজেন এখানে কয়টি, 4 দুগুণ 8 আর 5 দুগুণ 10, তাহলে 10 আর 8 হচ্ছে 18টি আছে। ডান পাশে কয়টি আছে, 5 দুগুণ 10 আর 8, 18টি আছে। ওকে, হাইড্রোজেন এখানে কয়টি আছে, 5 দুগুণ 10 আর 3 দুগুণ 6, তাহলে 10 আর 6 কত হচ্ছে, 16। এ পাশে আমাদের 8 দুগুণ 16, অর্থাৎ হাইড্রোজেনের সমতা আছে। অক্সিজেন তো সমতাকরণ করেছি। সালফার এখানে আছে 3টি, এখানে সালফার আছে 2টি, তার মানে শুধুমাত্র এই 2টি পটাশিয়াম এবং 1টি সালফেট শর্ট আছে। তার মানে সেটাকে যদি আমরা এই পাশে পরের ধাপে আবার লিখবো আর কি, পরের ধাপে লিখে পটাশিয়াম, আমি যদি একটু আবার একটা ধাপ করি, পটাশিয়ামকে সুন্দর করে লিখে হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস 3 মোল সালফুরিক অ্যাসিড সমান চিহ্ন দিবে, এবার যেহেতু সমান হয়ে গেছে সমান চিহ্ন দিব। 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট প্লাস পটাশিয়াম সালফেট দিব, তাহলেই পটাশিয়ামের সমতা হয়ে যাবে। পটাশিয়াম সালফেট দিলেই পটাশিয়ামের সমতা হয়ে গেল, সালফেটের একটা ঘাটতি ছিল সেটা হয়ে গেল। প্লাস 5 অণু অক্সিজেন প্লাস 8 অণু পানি। এ হচ্ছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ বিদ্যুৎ সমতাকরণ অ্যাসিডের মাধ্যমে। তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে আবার যদি পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া থাকে, ওই একই, শুধুমাত্র দেখতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডের মাধ্যমে কীভাবে পরিবর্তন হয়, একই কিন্তু সব কিছু। তাহলে এইভাবে মোটামুটি আমরা যতগুলো শিখলাম, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড, আবার পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা করবা তোমরা একটু। তারপর অক্সালিক অ্যাসিডের সঙ্গে দেখলাম পটাশিয়াম ডাইক্রোমেট সালফ্রিক অ্যাসিড দ্রবণে, আবার ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে অক্সালিক অ্যাসিডটা দেখবা। তারপর পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে অক্সালিক অ্যাসিড দেখেছি, পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে সোডিয়াম অক্সালেটটা একটু দেখবা, একই রকম কিন্তু। তারপর ফেরাস সালফেটের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখেছি অ্যাসিডের মাধ্যমে, ফেরাস সালফেটের সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেটও দেখেছি। তারপর পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরাস সালফেট, সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখেছি। এখন পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরাস সালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেখবা। তো এরকমভাবে মোটামুটি আমরা যেগুলো প্র্যাকটিস করলাম, এগুলো যদি বারবার একটু প্র্যাকটিস করো, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ
এই পরিমাণগত রসায়নের যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, ইভেন কলেজে পাশাপাশি ফাইনাল এক্সামে বা যে কোনো এক্সামে বলতে পারো যে অ্যাডমিশন টেস্টেও, তখনও কিন্তু এই যে কোনো ধরনের গাণিতিক সমস্যা থাকলেই এই জারণ বিধান সমতাকরণ সম্পর্কিত, তাহলে এই বিক্রিয়াগুলো দিয়েই বারবার কিন্তু থাকবে। তো আমরা যদি এরপর গাণিতিক সমীকরণ গাণিতিক সমস্যার সমাধান করতে যাই জারণ বিধান সম্পর্কিত, তখন দেখবো যে এই উদাহরণগুলোই বারবার চলে আসছে। তো আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করবে। আর তোমাদের একজন কোশ্চেন করেছিল, তোমাদের একজন বন্ধু, যে সোডিয়াম থায়োসালফেটের যে সালফারের জারণ অবস্থার যে পরিবর্তন, সেটা টেবিলে যেটা আমি দেখিয়েছি, অর্থাৎ রবিউল ইসলামের বইয়ে একরকম দেওয়া আছে, হারাধন নাগের বইয়ে একরকম দেওয়া আছে। তো আমরা কোনটা পড়ব? তো আগামী দিন ইনশাল্লাহ আমি যে আয়োডোমিথি এবং আয়োডিমিথি যখন পড়াবো, তখন সোডিয়াম থায়োসালফেট নিয়ে আলোচনা আছে, তখনই ইনশাল্লাহ প্রবলেমটি সলভ করে দিব যে কোন টপিক কোন গান দিয়ে পড়তে হবে বা কোনটি অথেন্টিক। তো আজকে পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং তোমাদের পড়াশোনা চালু রেখো। ধন্যবাদ সবাইকে।